শ্রীলঙ্কায় স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। দলে দলে হাজার হাজার মানুষ প্রোটেস্টে নেমেছে। তেল থেকে শুরু করে খাবার সব কিছুরই চরম সংকট দেখা দিয়েছে এই দেশটাতে। মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে, চরম অর্থ সংকট দেখা দিয়েছে এই দেশটায়। কিন্তু কেন, কি এমন কারণ রয়েছে যার জন্য এই দেশটাতে এরকম চরম হাহাকার দেখা দিয়েছে? श्रीलंका में हालात बहुत खराब हैं। वहां इमरजेंसी के साथ 36 घंटे का पुलिस कर्फ्यू भी लगा हुआ है। खाने पीने के सामान की कमी के साथ लोग पेट्रोल डीजल की कमी से भी जूझ रहे हैं। श्रीलंका के गुस्साए लोगों ने राष्ट्रपति के आवास पर धावा बोलने की कोशिश की, जहां उनका सामना पानी की तेज बौछारों और आंसू गैस के गोलों से हुआ। Give it to people who actually can do something, okay, and just leave the country because this is enough. এই চরম সংকটে কেন পড়েছে শ্রীলঙ্কা সেইটা দেখার আগে প্রথমে দেখে নি শ্রীলঙ্কার বর্তমান অবস্থা কেরাম রয়েছে, কতটা হাহাকারে দিন কাটছে শ্রীলঙ্কার মানুষদের। ফেব্রুয়ারি মাসে ফরেন কারেন্সি রিজার্ভের কেবল $2.3 বিলিয়ন ছিল এই দেশটার। জানুয়ারি মাসে এইটি 70%-এরও নিচে পড়ে গেছে। ফরেন কারেন্সি, এই ফরেন কারেন্সি যেই দেশে যত বেশি থাকবে সেই দেশ অন্যান্য দেশ থেকে তত বেশি জিনিসপত্র ইম্পোর্ট করতে পারবে। বর্তমানে শ্রীলঙ্কার ফরেন রিজার্ভ এতটাই কম যে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস 1 মাসের বেশি আর আমদানি করতে পারবে না। এছাড়াও $4 বিলিয়ন ডেট পেমেন্ট রয়েছে এই শ্রীলঙ্কার ওপর। আমাদের দেশগুলোতে লাক্সারি জিনিস যেমন দামি মোবাইল, ল্যাপটপ, এছাড়াও খুবই ব্র্যান্ডেড কোনো ঘড়ি অন্যান্য দেশ থেকে কেনা হয়, কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা এরম নয়। শ্রীলঙ্কার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। শ্রীলঙ্কার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেশিরভাগ বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়, যার মধ্যে রয়েছে চিনি, ডাল, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন দ্রব্য। আর এইসব জিনিসপত্রগুলো নিয়ে আসার মতন অর্থ এখন শ্রীলঙ্কা গভর্নমেন্টের কাছে নেই। সেই অর্থ ফুরিয়ে এসছে এই শ্রীলঙ্কার গভর্নমেন্টের কাছে। কিন্তু কেন? শ্রীলঙ্কার লো ফরেন কারেন্সি রিজার্ভের ফলে এই সব কিছুই ইম্পোর্ট করা খুবই মুশকিল হয়ে গেছে। তাই দেশের ভেতরেই এই বেসিক জিনিসগুলির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের থেকে জানা যাচ্ছে 1 মাসের মধ্যে শ্রীলঙ্কার 1 কেজি চালের দাম 500 টাকারও অধিক ছাড়াতে চলেছে। এই মুহূর্তে শ্রীলঙ্কায় চাল ও চিনির দাম প্রতি কেজি 290 টাকা করে চলছে এবং 400 গ্রাম মিল্ক পাউডার 790 টাকা দাম রয়েছে। এছাড়াও শ্রীলঙ্কায় কোনো এক ব্যক্তি যদি কোনো এক রেস্টুরেন্টে গিয়ে 1 কাপ চা খেতে চায়, তার মূল্য প্রায় 100 টাকা তাকে চোকাতে হচ্ছে। তবে এক্ষেত্রে এক কথা বলে রাখি, শ্রীলঙ্কা এবং ভারতে অর্থের পরিমাণ সমান নয়। ভারতের 1 টাকা সমান শ্রীলঙ্কার 4 টাকা মতন হয়ে থাকে। শ্রীলঙ্কার এক স্কুল টিচার তার অভিজ্ঞতার কথা জানায়। তার পরিবারে 3 জন সদস্য রয়েছেন এবং তার আগে তার পরিবারের খরচ চালাতে খরচা হতো 30,000 টাকা মাসিক, এবং বর্তমানে অর্থ সংকটের জন্য তার খরচ হচ্ছে মাসিক 83,000 টাকা। শ্রীলঙ্কায় চরমভাবে বিদ্যুৎ সংকটও দেখা যাচ্ছে। 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে সেখানকার জনগণ। সেখানকার বিদ্যুৎ মন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন যে বিদ্যুতের খরচ বাঁচানোর জন্য রাস্তার সমস্ত স্ট্রিট লাইট অফ থাকবে। এখন সেখানে গ্যাসের সাপ্লাই সপ্তাহে 1 বার দেওয়া হচ্ছে। গ্যাস সিলিন্ডারের দাম 4,200 টাকা পেরিয়েছে। এই অর্থ সংকটের প্রভাব শ্রীলঙ্কার নিউজ পেপারগুলি তথা প্রিন্টিং হাউসগুলিতেও পড়েছে। কাগজে প্রিন্ট কমানো হচ্ছে প্রিন্টিং মেটেরিয়ালের শর্টেজের জন্য। স্কুলের এক্সামগুলোকে পিছিয়ে দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার এই আর্থিক দুর্দশা, চরম খাদ্য সংকট বহু মানুষকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করছে। প্রথমে 6 জন রিফিউজিকে পাওয়া যায় রামেশ্বরমের পাশে একটা আইল্যান্ড থেকে। তারা বলে তারা মাঝিদেরকে 50,000 টাকা দিয়েছেন ভারতীয় সমুদ্রের আন্ডারে কোনো একটা আইল্যান্ডে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। এই রিফিউজিদের মধ্যে ছিল একটি ইয়ং কাপল এবং তাদের একটি ছোট্ট বাচ্চা, আরও একটি মহিলা এবং তার 2 বাচ্চা।
এদের রেস্কিউ করা হয় ইন্ডিয়ান কোস্ট গার্ডদের দ্বারা, এদের খাওয়া দাওয়া দেওয়া হয়, পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং এদের রিফিউজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তারপর 10টি রিফিউজির আরও একটি গ্রুপ আসে। তাদের থেকে জানা যায় তারা ভারতে পালিয়ে আসার জন্য 3 লাখ টাকা খরচ করেছেন। তামিলনাড়ুর ইন্টেলিজেন্ট অফিসারদের অ্যাকর্ডিং পরবর্তী সময় প্রায় 2000-এরও অধিক রিফিউজি ভারতে পালিয়ে আসতে পারেন এবং এই বিষয়ে চিন্তা প্রকাশ করে তামিলনাড়ুর সিএম ও ভারতের প্রধানমন্ত্রী একটি মিটিং করে যে কিভাবে ভারত মানবিকতা দেখিয়ে এই রিফিউজিদের খাদ্য বাসস্থানের ব্যবস্থা করতে পারে। ইন্ডিয়া অনেকভাবেই সাপোর্ট করছে শ্রীলঙ্কাকে। 17 মার্চ শ্রীলঙ্কাকে $1 বিলিয়ন ক্রেডিট দেওয়া হয়। বছরের প্রথমেই $500 মিলিয়ন ক্রেডিট দেওয়া হয় শ্রীলঙ্কাকে তেল কেনার জন্য এবং বর্তমানে $1 বিলিয়ন আরও চাইছে এই দেশটি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। শ্রীলঙ্কা তাদের আর্থিক সংকট মোকাবিলার জন্য চীনের কাছেও সাহায্য চাইছে। শ্রীলঙ্কার প্রচুর ডেট রিপেমেন্ট আছে যা শোধ করতে পারেনি শ্রীলঙ্কা। সেই ডেটগুলিকেই রিস্ট্রাকচার করার আবেদন করছে চায়নাকে। এছাড়াও $2.5 বিলিয়ন ক্রেডিটের কথাও বলছে শ্রীলঙ্কা। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকেও সাহায্য চাইছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পরের মাসে ওয়াশিংটন ডিসিতে যেতে পারেন। সেখানে গিয়ে কীভাবে দেশকে বাঁচানো যায় তার প্ল্যান করা হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো কি এমন কারণ রয়েছে যার জন্য এই সংকটে পড়তে হয়েছে এই দেশটাকে। সেই কারণগুলোই এবার একে একে আমরা দেখব। হোয়াট ইজ দ্য রিজন ফর দিস ক্রাইসিস? এই সমস্যার কারণগুলো যখন আমরা অনুসন্ধান করতে গেলাম তখন দেখলাম এই সমস্যার জন্য যে কোনো একটা কারণ দায়ী নেই। এই সমস্যার জন্য দায়ী নানান কারণ। সময় 2018। ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে শ্রীলঙ্কা অন্যতম একটি ছিল। লক্ষ লক্ষ ফরেন ট্যুরিস্ট এখানে ঘুরতে আসতো। 2018 তো শ্রীলঙ্কার রেকর্ড ব্রেকিং সাল ছিল। সেই বছর 2.3 মিলিয়ন ফরেন ট্যুরিস্ট শ্রীলঙ্কায় ঘুরতে এসেছিলেন। এই দেশের ইকোনমির 12 থেকে 13% আসতোই ট্যুরিজম থেকে। তারপর এপ্রিল 2019 একাধিক বোমা বিস্ফোরণ হয় শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায়, আর এই দিনটি ইস্টার ডে বম্বিং নামেও পরিচিত। 3টে চার্চ এবং 3টে হোটেলকে টার্গেট করেছিল এই সন্ত্রাসবাদীরা। বিভিন্ন শহর মিলিয়ে এই সন্ত্রাসবাদীরা 269 জন মানুষকে হত্যা করেছিলেন, আর তার মধ্যে 45 জন ছিলেন বিদেশি। শ্রীলঙ্কার গোটা ট্যুরিজম সেক্টরকে ধ্বংস করার জন্য এই একটা দিনই যথেষ্ট ছিল। এই বোমা বিস্ফোরণের পিছনে 8 জন সুইসাইড বোম্বার রেসপন্সিবল ছিল এবং যারা ছিলেন প্রত্যেকেই শ্রীলঙ্কার মানুষ, লোকাল ইসলামিক টেররিস্ট গ্রুপ থেকে। এর জন্যই এর পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে গোটা দেশে একটা বড় অ্যান্টি মুসলিম ভায়োলেন্স দেখা যায়। গোটা শ্রীলঙ্কায় বহু মুসলিমদের দোকান, বাড়ি, ঘর, গাড়ি সব কিছু জ্বালিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলা চালানো হয়। এই সব কিছু সামলানোর জন্যই সেনাবাহিনীর বিভিন্ন ট্রুপ পাঠানো হয়, কারফিউ জারি করে দেওয়া হয় বিভিন্ন স্থানে, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলিকে ব্যান্ড করে দেওয়া হয় যাতে খবর বেশি ছড়িয়ে না পড়ে। আর কেবল এইটি যে একমাত্র ঘটনা ছিল শ্রীলঙ্কায় সেটি মোটেই নয়। এর আগেও 2018-তে এই ধরনের সমস্যা দেখা গিয়েছিল শ্রীলঙ্কায়। তখনও এমার্জেন্সি ঘোষণা করতে হয়েছিল তৎকালীন সরকারকে। এই সব কিছু ঘটনা ট্যুরিজম সেক্টরের ওপরও খুব খারাপ প্রভাব ফেলেছিল। এই সব তো কেবল শুরু ছিল। এরপর এলো মার্চ 2020, গোটা বিশ্বে কোভিড-19 প্যান্ডামিক, যার জন্য বিশ্বের সকল ট্যুরিজম সেক্টরে তালা ঝুলে যায়। গোটা দেশের অর্থনীতির 12 থেকে 13% আসতো এই ট্যুরিজম সেক্টর থেকে। তাহলে এইটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলেও এতটা অবস্থা খারাপ হওয়ার তো কথা নয় এই দেশটা। তাহলে আর কি সমস্যা ছিল? চলো এবার সেইগুলোকে দেখা যাক।
এই ধ্বংসের পিছনে রয়েছে গভর্নমেন্টের বিভিন্ন ভুল নীতি। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী, তার ভোটের ক্যাম্পেইনে জনগণকে প্রমিস করেছিলেন তিনি ইকোনমিকে রিভাইভ করবেন এবং ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্সকে অর্ধেক করে দেবেন। তিনি 2019 সালে ভোটে জিতে ক্ষমতায় আসেন। তার সঙ্গে আরও একটা প্রমিস ছিল তার, ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তিনি সেটাকে অর্ধেক করে দেবেন। এর আগে ভ্যাট ছিল 15%। তিনি ভেবেছিলেন এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স হাফ করে দেওয়ার ফলে মানুষ অধিক পরিমাণে জিনিসপত্র কিনবেন, অর্থাৎ অধিক পরিমাণে জিনিসপত্র বিক্রি হবে এবং সেখান থেকে ইকোনমিক গ্রোথ বাড়বে। এই লজিকটা ভুল নয়, এটা অনেক ক্ষেত্রে কাজও করে, তবে সঠিক সময়ে সঠিক পরিকল্পনার সঙ্গে এই সকল সিদ্ধান্তগুলি নিতে হয়। শ্রীলঙ্কায় ট্যাক্স হাফ করে দেওয়া হয় 1 ডিসেম্বর 2019। তার 3 মাস পরেই কোভিড-19 গোটা পৃথিবীতে আসে। রাজাপাকসার লজিক ভুল প্রমাণ হয়ে যায়। ট্যাক্স হাফ হয়ে গেলেও মানুষ জিনিসপত্র কিনতে পারে না এবং এর ফলে এই সরকারের প্রচুর রেভিনিউ লস হয়। লকডাউনে যখন মানুষ বাড়ি থেকেই বেরোতে পারবে না, তো মানুষ জিনিসপত্র কিনবে কি করে? যখন মানুষের কাছে টাকাই আসবে না, তো মানুষ টাকা খরচা করবে কোন ভিত্তিতে? এরপর আছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নেওয়া মাস্টার স্ট্রোক। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন গোটা দেশের এগ্রিকালচারকে তিনি অর্গানিক বানিয়ে ফেলবেন এবং তিনি এই প্রক্রিয়া সম্পূর্ণ করবেন 10 বছরের মধ্যে। কিন্তু হঠাৎ রাতারাতি ডিসিশন নিয়েই গোটা দেশে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয় সিনথেটিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের ওপর এবং বলা হয় পুরো দেশে এখন থেকে অর্গানিক এগ্রিকালচার শুরু হয়ে গেল। এর পিছনে তার এই ধারণা ছিল এর ফলে বাইরে থেকে ইম্পোর্ট কমে যাবে এবং অনেকটা টাকা বাঁচবে দেশের। কিন্তু এরা হঠাৎ ডিসিশন না ভেবে চিন্তেই নেওয়া হয়, আর না ভেবে চিন্তে করা কাজ বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। এক্ষেত্রেও সেটাই হলো। যদি সত্যি দেশের পরিবর্তন আনতে হয় তাহলে ধীরে ধীরে প্ল্যানিংয়ের সাথে এই পরিবর্তন আনতে হয়, হঠাৎ রাতারাতি নয়। অর্গানিক এগ্রিকালচার পরিবেশ তথা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এতে খরচও কম হয়। কিন্তু অর্গানিক ফার্মিংয়ের একটি সমস্যাও রয়েছে, হঠাৎই ফলন প্রচুর পরিমাণে হয় না, এটির একটা নির্দিষ্ট সময় লাগে। শর্ট টার্মে এই এগ্রিকালচার করলে 20 থেকে 30% ফলন কম হতে পারে এবং শ্রীলঙ্কায় সেটি হয়। এই দেশটি ধান উৎপাদনে আত্মনির্ভর ছিল, এদের চাল বাইরে থেকে কিনতে হতো না। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের জন্য 6 মাসের মধ্যে $450 মিলিয়ন খরচ করতে হয় অন্য দেশ থেকে চাল কেনার জন্য। শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে চা উৎপাদন হতো। শ্রীলঙ্কা সেই চা বিদেশে বিক্রি করে বিদেশি টাকা নিজের দেশে নিয়ে আসতো। ফরেন কারেন্সির এটা একটা সবথেকে বড় সোর্স ছিল, কিন্তু এইটাও ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে আমাদের মনে একটা প্রশ্ন জাগবে, তাহলে কি অর্গানিক ফার্মিংয়ের দিকে যাওয়া একদমই কি একটা বেকার ডিসিশন? তো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ আপনাদের সকলের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে সিকিম। সিকিম 100% অর্গানিক রাজ্য। এখানে পরিবর্তন রাতারাতি আনা হয়নি, এখানে পরিবর্তন আনা হয়েছে ধীরে ধীরে। ধীরে ধীরে রাসায়নিক সারের ব্যবহার কমানো হয়েছে এবং অর্গানিকভাবে চাষের দিকে এগিয়ে যাওয়া হয়েছে। শ্রীলঙ্কায় 2003 থেকে এই প্রসেস শুরু করা হয়েছিল এবং 2016-তে এসে ঘোষণা করা হয় শ্রীলঙ্কা 100% অর্গানিক রাজ্য। প্রথম দিকে নিশ্চিতভাবে এর প্রোডাকশন কম হয়েছিল, কিন্তু লং টার্মে এগ্রিকালচারের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না এবং এটি সিকিমের ট্যুরিজমকেও প্রভাবিত করেছে। শ্রীলঙ্কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সেখানকার ফুড মাফিয়া। গভর্নমেন্ট বলছে এখানের ফুড মাফিয়ারা গোপনে শস্যকে গুদামজাত করছে এবং শস্যের কালোবাজারি করছে। এর ফলেই চাল, ডাল, চিনি প্রভৃতি জিনিসপত্রগুলির দাম এত বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে যাওয়ার পিছনে এইগুলি বাদেও আরও একটি বড় কারণ হলো সেটি
ফরেন ডেপ্থ। এটি শ্রীলঙ্কার একটি বহু বছরের সত্যতা। 2017-তে টোটাল ডেপ্থ ছিল $64 বিলিয়ন। সরকারের 95% রেভিনিউ এটি শোধ করতেই চলে যেত। 2020 মার্চ এটি $51 বিলিয়ন এসে পৌঁছায় এবং এটি থেকে রক্ষার জন্য শ্রীলঙ্কা ইম্পোর্টে ব্যান বসায়। অনেক ক্ষেত্রে এর জন্য চীনের ওপরও দোষারোপ করা হয়ে থাকে। চীন প্রচুর টাকা বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে দিয়ে থাকে সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আর যখন সেই ছোট ছোট দেশগুলি সেই টাকাগুলিকে শোধ করতে পারে না, তখন চীন নিজের কোম্পানি পাঠিয়ে সেই সকল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে নিজের দখলে নিয়ে নেয়। শ্রীলঙ্কার ক্ষেত্রেও এরমটাই হয়। হাম্বালটোটা ইন্টারন্যাশনাল পোর্ট নভেম্বর 2010-এ এটিকে বানানো হয়। চায়না এটিকে বানানোর জন্য $1.3 বিলিয়ন লোন দেয় শ্রীলঙ্কাকে। এটি বানানোর পর এইখান থেকে শ্রীলঙ্কা কিছু লাভ করতে পারে না, বরং প্রচুর লস হয় শ্রীলঙ্কার এই পোর্ট থেকে। শ্রীলঙ্কা চায়নার কাছ থেকে নেওয়া এই ধার শোধ করতে ব্যর্থ হয়। পরবর্তী সময় শ্রীলঙ্কার নতুন সরকার এই সিদ্ধান্ত নেয় এই পোর্টের 80% প্রাইভেটাইজেশন করে দেওয়া হবে এবং যখন এই পোর্ট বিক্রি করা হয় তখন যেই কোম্পানি এই পোর্টটিকে কেনে দেখা যায় সেইটি একটি চাইনিজ কোম্পানি যার নাম চায়না মার্চেন্ট পোর্ট। জুলাই 2017 এগ্রিমেন্টে সাইন করা হয়। 70% স্টেক বিক্রি করে দেওয়া হয় আর তার সাথে সাথে 99 ইয়ার্সের জন্য লিজ দিয়ে দেওয়া হয় এই পোর্টকে। বিনিময় $1.2 বিলিয়ন পায় শ্রীলঙ্কা। অনেক ক্রিটিক্স অপোজিশন এই দাবিও তোলেন গভর্নমেন্টের এগেনস্টে বন্ধ হোক দেশকে বিক্রি করা। এই সব কিছুর জন্যই শ্রীলঙ্কার রুপিসের ভ্যালু দিন প্রতিদিন নিচে নামতে থাকে। আগের মাসে মার্চের শুরুতে $1 200 শ্রীলঙ্কান রুপিসের সমান হয়ে যায়। এখন $1 ইজ ইকুয়াল টু 300 টাকা হয়ে গেছে শ্রীলঙ্কান রুপিসে। এবং শ্রীলঙ্কান রুপিসের দাম যত কমছে বাইরে থেকে জিনিস ইম্পোর্ট করার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তত বেশি টাকা দিতে হচ্ছে বাইরের দেশগুলিকে। শ্রীলঙ্কার শাসন ব্যবস্থা এখন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা কামনা করব যাতে শ্রীলঙ্কা খুব তাড়াতাড়ি তাদের এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে। শ্রীলঙ্কাকে দেখে আমাদেরও শিক্ষা নেওয়া দরকার। সঠিক সময় সঠিক পরিকল্পনা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত যদি না নেওয়া হয় তাহলে সমস্যা কোনো মানুষের জীবনের হোক কিংবা কোনো দেশের, সেই সমস্যা বৃহত্তর সমস্যায় পরিণত হতে খুব বেশি সময় লাগবে না।